আসসালামু আলাইকুম। এসএসসি 2728 ব্যাচ। আজকে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস দেখাবো। সেটা হচ্ছে তোমার পরমাণুর আকার, ব্যাসার্ধ এবং হচ্ছে কি তার সাথে সম্পৃক্ত আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎচুম্বকত্ব। এই টপিক্সটা যদি করো তাহলে মিনিমাম তুমি এখান থেকে 4টা মার্কস শিওর করতে পারো। হ্যাঁ, জাস্ট 20 মিনিটের একটা ক্লাস অথবা 20 মিনিট তুমি বুঝলে তুমি এখান থেকে অনার্সে কি 4 মার্ক পাবাই, এটা শিওর থাকো। এখন 4 নম্বর অধ্যায় আমাদের রসায়নের ভিতরে আর কি তোমাদের নবম দশমের ক্ষেত্রে রসায়নের কি আছে, রসায়নের 4 নম্বর চ্যাপ্টার যদি খেয়াল করো, এই 4 নম্বর চ্যাপ্টার থেকে এই টপিক্সের কোশ্চেন ছাড়া কখনোই কি কোনো কোশ্চেন হবে না। হ্যাঁ, প্রায় 99% সম্ভাবনা রয়েছে এই টপিক্সের কি কোশ্চেন আসবেই। এখন আসো তাহলে আমরা এই টপিক্সটা শিখি। সেই টপিক্সটা কি হচ্ছে, এটা হচ্ছে পরমাণুর আকার অথবা ব্যাসার্ধ। এখন এখানে কিভাবে কোশ্চেন আসতে পারে আমি কোশ্চেনটা একটু বুঝাই দিই। মনে করো তোমাদের হচ্ছে কোশ্চেনে দিবে এইভাবে যে 11 কোনোভাবে এক্স এক্স ওয়াই জেড, হ্যাঁ, বা ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই 4টা মৌল দিবে এবং 4টা মৌলের এখানে পারমাণবিক সংখ্যা লিখে দিবে। মনে করো 6 লিখে দিল, এটা হচ্ছে 12 লিখলো, এটা হচ্ছে 16, আর এটাই হচ্ছে তোমার 20, ঠিক আছে, মানে এর পার কাছে সব জেড, মানে এগুলো সব পারমাণবিক সংখ্যা আছে। এই মৌলটা এই 4টা মৌল দিয়ে বলবে, এটাকে বলবে যে আয়ন পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। কি বলবে? পারমাণবিক আকার বা ব্যাসার্ধের হচ্ছে ক্রম ব্যাখ্যা করো, অথবা কি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি বা তড়িৎ ঋণাত্মকতার ক্রম ব্যাখ্যা করো। মোট 4টার যে কোনো একটার ক্রম ব্যাখ্যা করতে বলতে পারে, অথবা 2টারও ক্রম ব্যাখ্যা করতে বলতে পারে। এখন এই তিনটা, এই যে তিনটা আছে, এই তিনটা আমরা তখনই পারবো যখন পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম বের করতে পারবো। তাহলে আসো, এই যে এরকম 4টা মৌল যদি আমাদের দেয় তখন কি করতে হবে আমাদের অ্যান্সারের ক্ষেত্রে? প্রথম স্টেপ আসো, প্রথম স্টেপের ক্ষেত্রে দেখো এই যে এখানে 6 পারমাণবিক সংখ্যাধারী মৌল কি, তুমি এইভাবে কথাই লিখবা, বাংলায় লিখবা যে ডাব্লিউ অর্থাৎ 6 পারমাণবিক সংখ্যা মৌলটি হচ্ছে কি কার্বন, ঠিক আছে। তাহলে এইভাবে চিহ্নিত করলা যে 6 যেহেতু, তাহলে কি আমাদের পারমাণবিক সংখ্যাধারী হচ্ছে কি কার্বন। এরপরে হচ্ছে কি দেখো এই যে 12 যেটা, এটার কি, এটা 12 পারমাণবিক সংখ্যাধারী হচ্ছে কি আছে ম্যাগনেসিয়াম, আর হচ্ছে এটাকে সালফার, এই জেড এটাকে এ হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। তাহলে আমাদের এই 4টাকে আমরা চিহ্নিত করব আগে বাংলায়। প্রথমে আমাদের যেহেতু এই কোশ্চেনটা এইভাবে দিবে যে পারমাণবিক আকার আকার বা ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো, অথবা আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো, অথবা ইলেকট্রন শক্তির ক্রম ব্যাখ্যা করো, অথবা তড়িৎ ঋণাত্মকতার ক্রম ব্যাখ্যা করো। 4টার যে কোনোটা বলতে পারে। এখন তোমার যেটাই বলুক না কেন, আগে তোমার 4টা মৌল দিছে, এই 4টা মৌলকে তোমার চিহ্নিত করা হচ্ছে মেন কাজ। চিহ্নিত করা, এই যে প্রথমে চিহ্নিত করবা যে 6 পারমাণবিক সংখ্যাধারী মৌলটা হচ্ছে কার্বন, 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে 16 পারমাণবিক সংখ্যাধারী হচ্ছে সালফার, আর হচ্ছে কি হচ্ছে ক্যালসিয়াম। এরপরে কি করতে হয়, এরপর সেকেন্ড স্টেপ, ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 1। হ্যাঁ, এবার সেকেন্ড স্টেপে কি করবা, স্টেপ 2 তে কি করবা, স্টেপ 2 তে করবা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি করতে হবে? এর ইলেকট্রন বিন্যাস করবা। মনে করো 6, তাহলে এখানে কি 1s2 2s2 2p2। এরপরে আমার প্রত্যেকটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 আর 3s2। এইভাবে আমাদের হচ্ছে তোমার সালফার এবং কি আমাদের ক্যালসিয়াম, এই 4টার কি করতে হবে আমাদের এই ইলেকট্রন বিন্যাস করবো। এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে কাজ, এটা মিলাই নিবা এবং নিজেরা করবা। এবার এই সেকেন্ড স্টেপটা করার পর এবং 3 নম্বর স্টেপ করতে হবে। কি করতে হবে আমাদের? 3 নম্বর স্টেপ। দেখো এই 3 নম্বর স্টেপটা আমি এখানে দেখাই। তাহলে 3 নম্বর স্টেপে কি হবে? 3 নম্বর স্টেপটা, আচ্ছা আমি এটা সেকেন্ড স্টেপটা মুছে দিই, হ্যাঁ, বা ফার্স্ট মুছে দিলাম, সেকেন্ড মুছে দিয়ে যদি আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করি যে 3 নম্বর স্টেপটা কি হবে, তাহলে এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 তে তুমি এই প্রত্যেকটা মৌলের কক্ষপথ অর্থাৎ কক্ষপথ আকারে আঁকাবা। কি করবা? কক্ষপথ আকারে আঁকাবা। অর্থাৎ আমাদের হচ্ছে এই স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল হচ্ছে কার্বন ছিল প্রথম। তাহলে কার্বনকে যদি আঁকাইতে চাও কক্ষপথ আকারে, তাহলে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ। কেন? কারণ প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন কয়টা যাবে? 2টা। আর কয়টা ইলেকট্রন আছে? কার্বনের মোট 6টা ইলেকট্রন না? পারমাণবিক সংখ্যা যেহেতু 6, তাহলে হচ্ছে কি এর কক্ষপথ হচ্ছে কি 6, এই তোমার
পারমাণবিক সংখ্যা যেহেতু 6 তাহলে হচ্ছে আমাদের তোমার হচ্ছে ইলেকট্রনও কি 6 আছে, ঠিক আছে। তাহলে আমাদের ইলেকট্রনও 6টা আছে, তাহলে প্রথম কক্ষপথে 2টা গেল, তারপরে কয়টা যাবে? মোট 4টা যাচ্ছে, তাহলে মোট 6টা হয়ে গেল। এটা কি? এটা কার্বনের। এরপরে যদি আমরা দেখি ম্যাগনেসিয়ামেরটার ক্ষেত্রে খেয়াল করো, কক্ষপথ এই যে দেখো, ম্যাগনেসিয়ামের কত 12 ছিল, তাহলে প্রথম কক্ষপথে 2টা, তারপরে কতগুলা? আমাদের 8টা, তাহলে 10টা হয়ে গেল। আর 3 নম্বর কক্ষপথে কয়টা যাবে? 2টা। এরপরে আসো সালফারের যেটা, সালফারের ক্ষেত্রে তাহলে প্রথম কক্ষপথে 2টা, তারপরে হচ্ছে কতগুলা? 8টা, আর তারপরে হচ্ছে 6টা। সালফারের 16 না? সালফার 16। এরপরে যদি আমরা দেখি যে ক্যালসিয়ামের ক্ষেত্রে, কার? ক্যালসিয়ামের ক্ষেত্রে 4টা কক্ষপথ আসবে না কেন? এখানে দেখো 2টা, তারপর হচ্ছে কত? 8টা, 10টা হইলো। তারপরেরটাও কয়টা যায়? 3 নম্বর কক্ষপথেও 8টা যাবে প্রথমে কিন্তু, হ্যাঁ। তারপরে এই দেখো লাস্ট কক্ষপথে 2টা ইলেকট্রন যাবে, এটা ক্যালসিয়াম। এটা হচ্ছে কি আমাদের স্টেপ 3 কিন্তু, হ্যাঁ। এটা স্টেপ 3 তে আমরা এভাবে কক্ষপথ আকারে আঁকাবো। এবার আসো, আমরা কিন্তু প্রথমে ব্যাখ্যা করতেছি কোনটা? এই যে পরমাণুর আকার বা ব্যাসার্ধের ক্রম, মানে আমাদের কোন মৌলটা ছোট কোন মৌলটা বড়, এইটাকে চিহ্নিত করা, এটাকে বলা হয় পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ব্যাখ্যা করা। অর্থাৎ তাহলে এই মৌল, 4টা মৌলের ভিতরে দেখো সব থেকে ছোট কে মনে হচ্ছে? তুমি আগে এইভাবে লিখবা কথা, এই 3 নম্বর স্টেপ করার পরে তুমি এই লাইনটা লিখবা যে তোমার হচ্ছে কি, যে মৌলের কক্ষপথ কম, যে মৌলের কক্ষপথ কম তার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কম। যে মৌলের কক্ষপথ বেশি তার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হচ্ছে কি বেশি। এই দুইটা কথা লিখবা। লেখার পরে তাহলে তুমি লিখতে বলতে পারো যে কার্বনের কক্ষপথ এখানে কয়টা? 2টা। ম্যাগনেসিয়ামের 3টা করে, ম্যাগনেসিয়াম এবং সালফারের 3টা করে কক্ষপথ আছে দেখো, এই যে একটা কক্ষপথ, 2টা, 3টা। আর কার্বনের শুধু 2টা কক্ষপথ। সালফারেরও কি 3টা কক্ষপথ। আর ক্যালসিয়ামের কয়টা? 4টা কক্ষপথ না? তাহলে এইটাকে তুমি চিহ্নিত করবা। এবার বলবা যে কার্বনের 2টা কক্ষপথ আছে, ম্যাগনেসিয়াম এবং সালফারের 3টা করে কক্ষপথ, ক্যালসিয়ামের কয়টা? 4টা কক্ষপথ আছে। এবার বলবা যে কার্বনের যেহেতু 2টা কক্ষপথ, তাহলে কক্ষপথ যার কম, আমরা জানি কক্ষপথ যার কম সে মৌলটার আকার বা ব্যাসার্ধ কি কম। এখন তাহলে কার্বন এখানে সব থেকে ছোট, ছোট কিনা? যার আকার ছোট সেই তো ছোট। তাহলে কার্বনের এখানে যেহেতু কক্ষপথ হচ্ছে কি আমাদের, এগুলো কিন্তু কক্ষপথকে, হ্যাঁ, কক্ষপথ হচ্ছে কি এর 2টা, এর 3টা, আর এর 3টা, আর এর কি 4টা। তাহলে আমাদের এখানে কক্ষপথের হিসাবে যদি আমরা এই কন্ডিশনটা কাজে লাগাই, তাহলে কক্ষপথ যেহেতু কার্বনের 2টা সব থেকে কম, তাহলে এ সব থেকে ছোট। আর ক্যালসিয়ামের যেহেতু কক্ষপথ 4টা, তাহলে এ কি সব থেকে বড়। আমরা এই দুইজনকে আলাদা করতে পারছি, যে সবার থেকে ছোট আর এ সবার থেকে বড়। এবার আসলে ঝামেলা থেকে গেছে আমাদের এইখানটা। এটা হচ্ছে এবার আমরা কিন্তু ওই যে লিখবো, এখানে লিখে আমরা এই দুইটাকে আলাদা করলাম। এরপরে আমরা স্টেপ এরপরেরটা কি করতে পারি, যে এই দুইটা তো 3টা করে কক্ষপথ। এবার তো আর এদের কক্ষপথ দিয়ে তুমি আলাদা করতে পারতেছো না, যে যার কক্ষপথ কম সে আকার ছোট, আর যার কক্ষপথ বেশি, আর যার কক্ষপথ বেশি সে তার আকার কি বড়। এটা তো তুমি আলাদা করতে পারতেছো না। এবার তাহলে কি করতে হবে? তাহলে আমি কিন্তু এটাই মনে করো, এবার এই কক্ষপথ 3টা যেহেতু, এদের এবার খেয়াল করো, হ্যাঁ, এদের এই ভিতরে কি থাকে? আমাদের নিউক্লিয়াস থাকে। এর ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভিতরে আমি প্লাস কেন দিলাম? নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন এবং নিউট্রন। নিউট্রনের তো কোনো চার্জ থাকে না, বাট প্রোটনের চার্জ কি থাকে? পজিটিভ, প্লাস। আর ইলেকট্রন, এই যে এইগুলো কি ইলেকট্রন না? এগুলো কিন্তু ই মাইনাস দিয়ে চিহ্নিত করতে পারো চাইলে। এখন বাইরের কক্ষপথে তুমি এই কথাটা এবার লিখবা, যে বাইরের কক্ষপথের ইলেকট্রন দ্বারা কি হয়? তার নিউক্লিয়াস আকর্ষিত হয়। বাইরের কক্ষপথ ইলেকট্রন দ্বারা কি হবে? তার নিউক্লিয়াস আকর্ষিত হবে। ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন? এই 2টা ইলেকট্রন আছে না? আর তোমার এই যে সালফারের বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে কিনা? হ্যাঁ, তাহলে বাইরের কক্ষপথ ম্যাগনেসিয়ামের, তুমি বলবা যে বাইরের কক্ষপথের ইলেকট্রন দ্বারা নিউক্লিয়াস বেশি আকর্ষিত হয়। তাহলে ম্যাগনেসিয়ামের যেহেতু বাইরের কক্ষপথে 2টা ইলেকট্রন দিয়ে এই নিউক্লিয়াস, অর্থাৎ এই পজিটিভ চার্জ, এর ভিতরে তো পজিটিভ চার্জ আছে, তো নিউক্লিয়াস আকর্ষিত হবে। আর সালফারের কি 6টা ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে না? সালফারের বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে। তাহলে কি ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষপথে 2টা ইলেকট্রনের তুলনায় সালফারের 6টা ইলেকট্রন দ্বারা কি বেশি আকর্ষিত হয় কিনা? এই 6টা দ্বারা কি নিউক্লিয়াসটা বেশি আকর্ষিত হবে কিনা? আকর্ষিত হইলে এই 6টা ইলেকট্রন দ্বারা যখন আকর্ষণ হবে বাইরের কক্ষপথ, কিন্তু
এই যে এর আর অন্য যে কক্ষপথ সেইগুলা দিয়ে কিন্তু আকর্ষণ হবে না, বাইরের কক্ষপথ দেখো, তখন এই কি মৌলটা কিছুটা সংকোচন হয়ে আসবে কিনা, যেহেতু এই দুইজনের ভিতরে এর বাইরের কক্ষপথে ইলেকট্রন বেশি, যার ইলেকট্রন বেশি সেই বেশি ইলেকট্রন দ্বারা এর নিউক্লিয়াস আকর্ষিত হয়ে এরকম সংকোচন হয়ে আসবে। তাহলে এই ম্যাগনেসিয়াম এবং সালফারের ভিতরে সালফারটা কি বেশি ছোট, মানে সংকোচন হয়ে আসলে ছোট হয়ে যাবে না, তাহলে সব এই দুইজনের ভিতরে ছোট কে, সালফার ছোট, আর বড় কে, ম্যাগনেসিয়াম বড়। তাহলে সব থেকে বড় কে পাইছি আমরা। এখন তুমি যদি পারমাণবিক মনে করো ব্যাসার্ধের ক্রম বের করতে চাও, তাহলে কি আমাদের ক্যালসিয়াম ছিল সবার থেকে বড়, এই যে এখানে ক্যালসিয়াম 4টা কক্ষপথ ছিল বড়, তাই না, প্রথম কন্ডিশন কাজে লাগায়। এরপরে এই দুইজনের ভিতর বড় কে ছিল আমাদের, ম্যাগনেসিয়াম বড়, যেহেতু এটা সংকোচন হয়ে আসতেছে তাহলে ম্যাগনেসিয়াম বড়। তারপরে বড় কে, সালফার, সালফার, হ্যাঁ সালফার। আর তারপরে বড় কে, মানে সব থেকে ছোট কে, কার্বন কিনা, এটা কিন্তু আলাদা, হ্যাঁ এর বাইরে। তাহলে এই যে এইভাবে আমরা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম লিখতে পারলাম না, এইটা হচ্ছে কিন্তু আমাদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হয়ে গেল। এবার একটু মনে রাখবা যে যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, এই যে মৌলগুলার পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বা ব্যাসার্ধ বেশি, সেই মৌলের এই তিনটা জিনিসই কি কম, এই তিনটা জিনিস কম হবে। তিনটা জিনিস বলতে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কম। আর যার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কম, তার এই তিনটা জিনিস কি বেশি। ঠিক আছে, তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো যে নিচে দুইটা লাইন লিখবা যে যার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কম, তার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, একবারে শর্টকাটে তিনটা লাইন একসাথে। আর একটা কি করতে পারো, যার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কি বেশি, তার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কম। এখন এইটুক সবার জন্য কমন, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বের করা সবার জন্য কমন। বাদ বাকি যে আয়নীকরণ শক্তি, যদি তোমার কোশ্চেনে কখনো বলে যে আয়নীকরণ শক্তি ক্রম ব্যাখ্যা করো, তাহলেও কি তুমি এই আকার বা ব্যাসার্ধ পর্যন্ত কমন করবা, হ্যাঁ এই পর্যন্ত কমন। তারপরে হচ্ছে তুমি জাস্ট এই দুইটা লাইন লিখবা যে যার আকার বেশি তার হচ্ছে কি, ওই মনে করো যেটা চাবে আয়নীকরণ শক্তি ক্রম চাক, ইলেকট্রন শক্তি বা যেটাই চাক না কেন সেটা কি, যার আকার বেশি সেটা কম, আর যার আকার কম সেটা সেটা বেশি। ঠিক আছে, এখন তারপরে তুমি তাহলে এটার ক্রম কি হয়ে যাবে, তাহলে মনে করো আমি যে কোনো একটা দেখাই, ইলেকট্রন আসক্তি, মনে করো ইলেকট্রন আসক্তির ক্রম যদি বের করতে চাই এখান থেকে, ইলেকট্রন আসক্তির ক্রম তাহলে কি হবে, দেখো এখানে পারমাণবিক আকার কার বেশি ছিল, ক্যালসিয়ামের, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক এবার ইলেকট্রন শক্তি সব থেকে কম হবে, যেহেতু পারমাণবিক আকার সব থেকে বেশি। এখানে এই কার্বনের ক্ষেত্রে কি পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম ছিল, তাহলে আমাদের ইলেকট্রন শক্তি কি হবে, সব থেকে বেশি হবে। তারপরে কি সালফার আসবে, এভাবে উল্টে ঘুরে আসবে, তারপরে ম্যাগনেসিয়াম, আর সব থেকে কম হচ্ছে ক্যালসিয়ামের। ঠিক আছে, এইটা হবে আমাদের আসক্তির ক্রম হয়ে গেল, ইলেকট্রন আসক্তির ক্রম। সেম ভাবে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তিও করা যায়। ঠিক আছে, এটা নিজেরা দেখবা, দেখে চেষ্টা করবা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।